বিবাহিত জীবনের প্রথম রাতটি ধ্রুব অদিতির বড্ড দীর্ঘ কাটল। শ্বশুরবাড়িতে থাকায় বেচারা ধ্রুবর কপালে সেদিন আর বাসর জোটেনি। তার ওপর সকাল সকাল হিফাজ দরজায় ধাক্কাচ্ছে। ধ্রুব অদিতি ঘুমিয়েছে ফজরের প্রায় অনেক পরে। বরাবরই সকালে ঘুমটা অদিতির আগে ভাঙে। শরীর স্ট্রেচ করতে ঘুম ঘুম চোখে সবার আগে নিজের দিকে একবার তাকালো। পরনে সুতির শাড়ির আঁচল গায়ে নেই। ও শরীরটা থেকে দূরে গিয়ে আরামে বিছানে গড়াগড়ি খাচ্ছে। শরীরে অজস্র ক্লান্ত, মাথাটা ভারী লাগছে। শরীরের এই ক্লান্তিটুকু বুঝিয়ে দিচ্ছে সারা রাত ওদের এক ফোঁটাও ঘুম হয়নি। ধ্রুব ঘুম থেকে ওঠার আগেই সতর্ক ভঙ্গিতে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দ্রুত উঠে বসে গেল। হামি তুলে পাশে তাকাতে দেখে ধ্রুব ওপাশে মুখ ঘুরিয়ে উদম গায়ে বালিশে পুরো নাক মুখ গুজে ঘুমাচ্ছে। পিঠের খাঁজে শ্বাস নেওয়ার প্রতিটি ওঠানামা স্পষ্ট। অদিতি ধ্রুবর এমন উদম গা এই প্রথম দেখল। ধ্রুব কখন শার্ট খুলল, ও দৃষ্টি প্রায় আটকে গেল ধ্রুবর পেটানো পিঠের দিকে। বিয়ের আগে বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ধ্রুব কখনো ওর সামনে নির্লজ্জতার পরিচয় দেয়নি। সবসময় একটা সীমারেখা রেখেছে। আর আজ বিয়ে হতে না হতেই শার্ট খুলে আরামে ঘুমানো হচ্ছে। হরমোনের অমন জ্বালাতনে দেখা গেল অদিতি ওভাবে তাকিয়ে রইল ধ্রুবর অর্ধনগ্ন দেহের দিকে। ধ্রুবর বড্ড শোবার ডিপ ওয়েস্ট শেপ, অ্যাপস এর খাজ, জীবনটা ভীষণ ম্যানলি। ঢোক গেলে অনিচ্ছা শর্তে অদিতি তাকিয়ে রইল। মাথার ভিতর কেমন একটা আনচান অনুভূতি খেলে গেল হঠাৎ। ওপাশ থেকে আবার ধাক্কা এলো দরজায়। এই আপু ওঠো, দুলাভাইয়ের বাবা শহরে যাবেন এখন, তোমাদের রেডি হতে বলল। অদিতির ধ্যান ভাঙে। বেহায়া হরমোনগুলো পালিয়ে যায়। ও ধরপড় করে উঠে দরজার দিকে তাকালো। হ্যাঁ খোদা, সে এতক্ষণ কি দেখছিল? নিজের কপালে নিজে থাপ্পড় দিয়ে নিজেকে ফিসফিস করে শাসিয়ে বলল, নির্লজ্জ মেয়ে কোথাকার। চোখ কই, কই যায় তোর? লজ্জায় দু হাতে মুখ ঢেকে হেসে ফেলল ও। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে ধ্রুবকে ডাকতে যাবে বলে ওর দিকে তাকালো। ধ্রুব এখনও সেভাবে দু হাতে মাথায় বালিশ চেপে ওর মুখ গুজে ঘুমাচ্ছে। ইফাজের ডাক ওর কানে পৌঁছাচ্ছে না এখনও। অদিতি আস্তে করে ডাকলো, ধ্রুব, এ ধ্রুব। ধ্রুব বালিশে মুখ গুজে রাখা অবস্থায় ঘুম ঘুম কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, হুম। গলার স্বরটা শোনা মাত্রই অদিতির গায়ের লোম অবধি যেন দাঁড়িয়ে গেল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হলো। ধ্রুব ঘুমন্ত অবস্থায় কি সব সময়ই এতটা হাসকি আর লো টোনে কথা বলে? বিয়ে না হলে ধ্রুবর এই আকর্ষণীয় দিকটা কি মিস করে যেত না অদিতি? অদিতি এক মুহূর্ত চুপ করে থাকলো। নিজের বুকে হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস নিল। অদিতি, মিসেস ধ্রুব, এখন আপনার স্বামীকে ডেকে তোলার সময়। তার প্রেমে পড়ার সময় এখন অবশ্যই নয়। প্রেমে পড়ার সময় যখন আসে তখন তো ভয়ে লজ্জায় মুখ লুকিয়ে থাকিস। তাহলে এখন এত প্রেম উদয় হয় কোত্থেকে? ফাজিল মেয়ে, আপ মিস্টেক, ফাজিল ওয়াইফ হবে এটা। নিজেকে প্রবোধ দিয়ে অদিতি আবার ডাকলো, ধ্রুব উঠুন, আমাদের রেডি হতে হবে। ধ্রুব কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। অদিতি হতাশ হয়ে মুখ বাঁকালো। যে ছেলে সকাল 12টার আগে ঘুম থেকে ওঠে না, তার জন্য ফজরের পর ঘুমিয়ে সকাল 7টায় ওঠা প্রায় অসম্ভব। কিন্তু ওই অসম্ভবকেই সম্ভব অদিতি করতে হবে। অদিতি একটু দ্বিধায় পড়ল, কীভাবে ডাকবে? হাত বাড়িয়ে ধ্রুবর পিঠে ছুঁয়ে রাখতে যাবে, মাঝপথে থেমে গেল। লজ্জায় ওর হাতটা কাঁপছে। কীভাবে ছুঁবে ধ্রুবকে? উদম গায়ে? অদিতি চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করলো। স্বামী তো, আর সে তো শুধু ঘুম থেকে তোলার জন্য ডাকবে। শ্বাস ছেড়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, আলতো করে ধ্রুবর পিঠে ঠেকালো। ধ্রুব প্লিজ উঠুন, ওরা ডাকছে আমাদের। এই ধ্রুব। ধ্রুব এত টাকাটাকিতে চোখ খুলল। বালিশে চোখ মুখ সেভাবেই ঘুরিয়ে এপাশে তাকালো অদিতির দিকে। অদিতি নিঃশ্বাস আটকে গেল। ধ্রুবর চোখ দুটো ভারী, ঘুম জড়ানো, নাক অব্দি ঢেকে আছে বালিশে। শুধু ওই চোখ দুটো দেখা যাচ্ছে, রুক্ষ কপাল, সূক্ষ্ম আইব্রো আর ওই চোখ। অদিতি এক পলক তাকিয়ে রইল। বুকের ভেতর একটা ধাক্কা লাগলো যেন। ধ্রুব সেভাবে মুখ গুজে রাখা অবস্থায় হামি তুলে অস্ফুট স্বরে বলল, ডাকতেছ কেন? ঘুম কমপ্লিট হয়নি আমার। অদিতি ভ্রু বাঁকালো, জবাব দিল, কেন ঘুমাননি? বলিনি আমি ঘুমিয়ে যাই চলুন? আপনি তো পাগলামি করলেন। ধ্রুব এবার ভ্রু উচালো। চোখের ভেতর একরকম দুষ্টুমি খেলে গেল। মুহূর্তের মধ্যে অদিতির হাতটা টেনে নিয়ে ওকে নিজের পাশে শুয়ে ফেলল। আচমকা আক্রমণে চেঁচিয়ে উঠল অদিতি। ধ্রুব শক্ত করে সাপের মতো পেঁচিয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে বলল, চুপ, নিজেও ঘুমা এখন। অদিতি ততক্ষণে ছটফট করে উঠতে গেল। না না, এখন ঘুমানো যাবে না, আমাদের রেডি হওয়া লাগবে, ডাকবে আমাদের। ধ্রুব, আমি কিন্তু বকা খাবো আব্বার।
ধ্রুব ওর ঘাড়ে মুখ গুজে অস্ফুট স্বরে বলল, বকবে না, তুমি এখন ম্যারিড, আঙ্কেল বোঝেন সব। অদিতির চোখ বড় হয়ে গেল। এটা আবার কি ধরনের উত্তর? ধ্রুব আসলে ঘুমিয়ে আছে নাকি জেগে আছে, ওকে নিয়ে মজা নিচ্ছে? ধ্রুব হালকা হেসে নাকে নাক ঘষতেই অদিতি শিউরে ওঠে। আহ প্লিজ ধ্রুব। ধ্রুব এবারও ছাড়ল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, প্লিজ, আর জাস্ট 5 মিনিট। না। অদিতি এবার আর কিছু না শুনে ধ্রুবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে একদম ঠেলে নামিয়ে দিল ওকে। ধ্রুব অবাক হয়ে বলল, হেই, আমাকে শক্তি দেখাচ্ছ তুমি? আমি চেপে ধরবো নাকি? অদিতি ধ্রুব টি শার্ট জিন্স বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, প্লিজ। অদিতির গলায় অনুরোধ, চোখে কাতরতা ইচ্ছে করে দেখানো হলো ধ্রুবকে। ধ্রুব ভ্রু কুচকে চেয়ে পরপর হতাশ ভঙ্গিতে চোখ উল্টে তাকালো। ম্যানিপুলেশন, ড্যাম, চাচ্ছি। অদিতি হাসলো, তারপর ধ্রুবকে হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে ঠেলতে লাগলো। আর কথা না, ফ্রেশ হয়ে আসুন, আমি ওয়েট করব। খাবার টেবিলে সবাই নবদম্পতির জন্য অপেক্ষা করছে। সৌরভ তোফাজ্জলের পাশে বসে আছেন। ধ্রুবের বন্ধুরা চেয়ারে বসে খাচ্ছে আর ঢুলছে ঘুমে। অদিতি মাথায় শাড়ির আঁচল টেনে চুপচাপ ধ্রুবকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে গেল। ধ্রুব ওর যাওয়ার দিকটায় এক মুহূর্ত চেয়ে থেকে আবার সবার দিকে তাকালো। রাজন ধ্রুবকে দেখে দুষ্ট ইঙ্গিতে হেসে ডাকলো, ধ্রুব ভাই যে, আসেন আসেন। ধ্রুব ভ্রুকুচকে ওর দিকে তাকালো। নিশ্চয়ই সবগুলো মিলে এখন দুনিয়ার অসভ্যতম শুরু করে দিবে। ও ছোট করে নিঃশ্বাস ছেড়ে জিন্সের পকেটে হাত গুজে ধীরে এগিয়ে এসে চেয়ারে বসলো। চেয়ারে বসতে সৌরভ বললেন, আমাদের খেয়ে বেরোতে হবে ধ্রুব, ঢাকায় জরুরি মিটিং আছে। ধ্রুব মাথা ঝাঁকে ইঙ্গিত দিল, সে শুনেছে। ইমন ওদের আড়াল করে মুখটা একটু এগিয়ে এনে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, ফার্স্ট নাইট কেমন কাটলো মামা? দেখি তো, তোর গলা দেখি, লাভ বাইট পাইছিস? বলে অসভ্য হেসে ধ্রুবর টি শার্টের কলার ধরতে যাবে। ধ্রুব মুহূর্তের মধ্যে ওর হাত শক্ত করে চেপে ধরে মুচড়ে ফেলল। অমন হাতের ব্যথাতেও ইমন খিলখিল করে হাসছে। ধ্রুব ওর হাতে আরও শক্ত করে মুঠোতে পুরে চেপে ধরে কঠিন স্বরে বলল, ঢাকা গিয়ে তোকে যদি আমি কুত্তার মতো দৌড় না খাওয়াই, তাহলে আমার নামও ধ্রুব না, ঢাকা যাইতে দে আগে। বলে ধ্রুব ওর হাত ছেড়ে আবার খেতে মন দিল। এমন হাসছে তখন রাক্ষসের মতো। ওই হাসিতে রাগে ধ্রুবর গা অবধি জ্বলে গেল। ধ্রুব ওর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ছাগল একটা, পকেটে কাল রাতে এগুলো কি দিয়েছিস? অদিতি যদি বাই চান্স দেখে ফেলতো, কি বিশ্রী হতো ব্যাপারটা। এমন এই কথা শুনে আকাশ থেকে পড়া ভান করে বলল, ও মা, বিবাহিত কাপলদের জন্য এগুলো আবার বৃষ্টি কবে থেকে হলো? এগুলো তো এখন তোদের সবচেয়ে কাছের বন্ধু। ধ্রুব আবার দাঁত কিরমির করে তাকালো, তারপর আবার টেবিলের নিচেই রেগে পা বাড়িয়ে লাথি বসিয়ে দিল সোজা ইমনের হাঁটুতে। আহ! আর্তনাদ করে উঠে হাঁটু চেপে ধরে ইমন। ওর চিৎকারে সবাই তাকালো ওর দিকে। ধ্রুব নির্বিকার মুখে খাচ্ছে, যেন কিছুই জানে না। তোফাজ্জল ভ্রু কুঁচকে বলল, চেঁচাচ্ছ কেন? ইমন নিজের ব্যথা গিলে ফেলার চেষ্টা করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ওর দিকে ফিরেও তাকাচ্ছে না, গিরগিটি একটা। ও তোফাজ্জলের দিকে চেয়ে মিথ্যা হাসি দিয়ে বলল, পোকা আঙ্কেল। তোফাজ্জল ইমনের ওই পোকার কামড় তেমন একটা পাতা দিলেন না, আবারও সৌরভের সঙ্গে গল্প করতে মন দিলেন। তোফাজ্জল অন্যদিকে তাকাতে ইমন ধ্রুবর দিকে চেয়ে চাপা স্বরে বলল, তুই বিয়ে করে বদলে গেছিস ধ্রুব, ছি, এত চেঞ্জ, আমি জাস্ট ভাবতেই পারছি না। ধ্রুব হতাশ ভীষণ, চোখ উল্টে শ্বাস ছেড়ে আবার খেতে মন দিল। খেতে খেতে রান্নাঘরের দিকে দেখে যাচ্ছে। অদিতির কণ্ঠ শোনা যাচ্ছে, ফাহিমার সঙ্গে কথা বলছে। কিছু একটা নিয়ে ফাহিমা ওকে উপদেশ দিচ্ছেন, আর নিশ্চয়ই এই মেয়েও সব উপদেশগুলো গিলে খাচ্ছে। গাড়িতে অদিতির দরকারি জিনিসপত্র তোলা হচ্ছে। ঘরে ফাহিমা একটা সুটকেসে কাপড় গুছিয়ে দিচ্ছেন। ফাহিমা কাপড়ের ভাঁজ দেখে শুনে ঠিক করছেন আর বারবার আঁচলে চোখ মুছছেন। অদিতি চুপ করে বিছানায় বসে আছে, বুকের মধ্যে যেন কিছু ভারী হয়ে আছে, শ্বাস নিতে পারছে না। ও চুপ করে দেখে যাচ্ছে কম্পিত হাতে ফাহিমার কাজ। ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বলে যাচ্ছেন নিজের মা কথাগুলো। ওবারে যাচ্ছিস অদিতি, কাউকে কষ্ট দিস না, শ্বশুর শাশুড়ির মান রাখিস, তাদের মায়া দিস। ত্রিনা ভাবি ধ্রুব সৎমা হলেও তুই কোনো দিন ওনাকে সৎমা হিসাবে দেখবি না, আপন শাশুড়ি ভাববি। ধ্রুবকে বোঝাবি যেন ওর বাবার সঙ্গে মিলে চলে। ওর বাবার অভিমানটা যে কত গভীর তুই বুঝিস। পুরুষ মেয়েদের হাতে অনেক ক্ষমতা রে মা, ওরা চাইলে পুরুষদের সমস্ত অভিমান দুদিনেই গলে যায়। তুই বোঝাস ধ্রুবকে যে ওর বাবা ওকে কতটা ভালোবাসে, এসব রাগ যেন ছেড়ে ফেলে দেয়। অদিতি মাথা হেলান,
ঠোঁট টেপে রেখেছে শক্ত করে, চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। ওর হাতে হয়তো বা অনেক শক্তি, অনেক ক্ষমতা। ধ্রুবকে তো ও পেয়েছেই, তবে আদৌ কি সেটা পাওয়া বলে? মিথ্যা বলে। বাবাকে ঠকিয়ে করা এই বিয়েকে অদিতি কী নাম দেবে? ফাহিমা দরকারি সব জিনিস ঠিকঠাক করে সুটকেসে লক করলেন, তারপর সেটা পাঠিয়ে দিলেন বাইরে গাড়িতে তোলার জন্য। অদিতি এবার উঠে এসে পেছন থেকে শক্ত করে ফাহিমাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে নিঃশব্দে চোখের জল ছেড়ে দিল। অস্ফুট স্বরে আহ্লাদ নিয়ে বলল, ভীষণ মিস করব তোমাকে। ব্যাস এই কথাতেই যেন এই মায়ের সব কান্না বাঁধভাঙা নদীর মতো বেরিয়ে এলো। ফাহিমার গাল বেয়ে পানি ঝরছে, কণ্ঠ কাঁপছে। ভালো থাকিস, নিজের যত্ন নিস। আল্লাহ চাইলে তোরও একটা সুখের সংসার হবে, দোয়া করি আল্লাহর কাছে। অদিতির ভীষণ কান্না পাচ্ছে। ও কি ঠকালো তাদের? এই বিয়ে, এই সম্পর্ক, এটা কি সত্যি? এটা কি কোনোভাবে ঠকানো নয়? অদিতির বুকটা যেন ভারী হয়ে এলো। ও ফাহিমার কাঁধে মুখ গুজে কান্না আটকানোর চেষ্টা করে ফিসফিস করে বলল, আমার এই বিয়েতে তুমি খুশি তো মা? ফাহিমার সঙ্গে সঙ্গে ওনার গলায় রাখা অদিতির হাতের ওপর হাত রেখে বললেন, ও মা, সোনার টুকরা জামাই পেয়েছিস, খুশি হব না? তোর আব্বাও অনেক খুশি। অদিতি চেয়ে রইল। ফাহিমা ওকে নিজের থেকে ছাড়িয়ে নিলেন। অদিতি কাঁদছে। ফাহিমা বড্ড আদুরে ভঙ্গিতে ওর চোখের জল মুছে কপালে চুমু দিলেন। গম্ভীর স্বরে বললেন, ভালো থাকিস, নিজের যত্ন নিস, পড়াশোনা চালিয়ে যাস। সৌরভ ভাই বলেছেন হোস্টেল থেকে বই নিয়ে ওখানেই পড়বি। পড়াশোনা ছাড়িস না, ওটা তোর সাথে আমারও স্বপ্ন। অদিতি কেঁপে উঠল, একটা মৃদু হাসি দিয়ে মাথা ঝাঁকালো। বাইরে থেকে ডাক আসছে। ফাহিমা ওর হাত ধরে বেরিয়ে এলেন। গেটের কাছে দাঁড়িয়ে থাকা ধ্রুব চোখে সানগ্লাস পরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। অদিতির সাথে সাথে শাড়ির আঁচলটা মাথায় আরও ভালো করে টেনে দিল। সৌরভ তোফাজ্জল দাঁড়িয়ে আছেন একসঙ্গে। অদিতি ধীর পায়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। সৌরভ অদিতিকে দেখে তোফাজ্জলের দিকে চেয়ে হাসি মুখে বললেন, মেয়েকে বিদায় দাও এখন, আমি গাড়িতে উঠে বসি। সৌরভ চলে গেলেন। তোফাজ্জল স্থিরে দাঁড়িয়ে আছেন, মুখ কঠিন, কিন্তু চোখে যেন চাপা কিছু কষ্ট। অদিতি চুপচাপ বাবার পাশে দাঁড়ালো। তোফাজ্জলকে দেখেই ওর ভয় লাগছে, যেন মনে হচ্ছে উনি অদিতিকে দেখেই বুঝে যাবেন এই বিয়ে মিথ্যে, ওনাকে তার সরল মেয়ে ঠকিয়েছে। চোখ লুকিয়ে ফেলল অদিতি। চোখে চোখ মেলানোর সাহস ওর মধ্যে একটুও নেই। তোফাজ্জল ওর দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর অদিতি ভয় নিয়ে নিচু গলায় বলল, আব্বা, আসি, দোয়া করবেন। তোফাজ্জল এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের মাথায় হাত রাখলেন, গম্ভীর স্বরে বললেন, সুখী হও, সংসারে আল্লাহ তাআলা রহমত দিক। অদিতি এতদিন পর বাবা স্নেহমাখা স্পর্শ মাথায় পেয়ে ডুকরে কেঁদে ফেলল। কান্নাটা যেন বুকের ভেতর থেকে ফুলে ফেপে উঠল। ধ্রুব ওর কান্নার শব্দ শুনে ব্যাকুল ভঙ্গিতে বড় বড় পা ফেলে হেঁটে এলো। বাবা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগোলো না, ওভাবে দূরে দাঁড়িয়ে রইল। অস্থির হয়ে ওভাবে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ধীর পায়ে এগিয়ে গেল অদিতির দিকে। তোফাজ্জল মেয়ের কান্নায় অস্থির হওয়া ধ্রুবকে দেখলেন এক মুহূর্তের জন্য। তীক্ষ্ণ চোখে মেয়ের স্বামীকে জরিপ করলেন খানিকক্ষণ। ধ্রুব এসে অদিতির পাশে দাঁড়াতে তোফাজ্জল মেয়ের কাঁধে হাত রাখেন। নিজের আবেগটুকু বরাবরের মতো লুকিয়ে অদিতির কাঁধে চাপড় দিয়ে বললেন, কেঁদো না, পড়াশোনা করতে চাইলে অনুমতি আছে, করতে পারো। যাও এখন, তোমার শ্বশুর ঢাকাতে কাজ আছে, দেরি হচ্ছে ওর। অদিতি তবুও কাঁদতেই থাকলো। তোফাজ্জল মেয়ের কান্নার সামনে গলে যাচ্ছেন, ঢোক গিললেন। তারপর ধ্রুবর দিকে তাকিয়ে কাপা গলায় কোনো রকম বললেন, ওকে নিয়ে যা, দেরি হচ্ছে তোমাদের। বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে চলে গেলেন ভেতরের দিকে। হয়তো বা একটু দাঁড়ালেই মেয়ে আর স্বামীর ঘরের জন্য বেরোতে পারতো না। তোফাজ্জল চলে যেতে ধ্রুব অদিতিকে নিজের দিকে টেনে নিল। অদিতি ধ্রুবর কাঁধে মুখ গুজে দিল। ও কাঁধের টি শার্ট ভিজে যাচ্ছে ফোঁটা ফোঁটা কান্নায়। ধ্রুব একটা গভীর নিঃশ্বাস ফেলল। ও চোখে ভাসলো প্রথম দিন দেখা অদিতিটা, যে লাজুক মেয়েটার চোখ তুলে তাকাতো না, যার আঙুলের ডগায় সবসময় নার্ভাস কাঁপন লেগে থাকতো। ধ্রুব একজন পারফেক্ট স্বামীর ন্যায় আগলে নিল স্ত্রীকে। ওকে ওকে, ডোন্ট ক্রাই, আমরা 1 মাস পরে আবার আসবো। কান্না করে না অদিতি। এই মেয়ে, থামো এবার। অদিতি কোনো উত্তর দিল না। ধ্রুব ওর মাথায় হাত রাখলো, আলতো করে বুলিয়ে দিতে লাগলো চুলের ভেতর দিয়ে। সে সময় বহু কষ্টে অদিতিকে গাড়িতে তুলতে পেরেছিল ধ্রুব। ভীষণ বড়সড় একটা 3তলা বাড়ি। বাড়ির নেমপ্লেটে খোদাই করে লেখা ইয়ামান্স ফ্যামিলি। অদিতি এর আগে একবার এসেছিল এই বাড়িতে, তবে ধ্রুবর প্রেমিকা হয়ে। তখন ওদের ছিল না কোনো বৈধ সম্পর্ক, না ছিল কবুলের চোর। আজ অদিতি এই বাড়ির বউ। ধ্রুব শক্ত করে অদিতির হাত চেপে ধরে এগিয়ে চলেছে সামনে। সৌরভ তৃণা দাঁড়িয়ে।
এদের চোখে কৌতূহল। অদিতি চোখ নামিয়ে তাকালো ওদের দুজনের একসঙ্গে চেপে রাখা হাতে। ধ্রুব আঙুল এখনও ওর হাতের আঙুলে একসঙ্গে জড়িয়ে আছে শক্তভাবে। এবার চোখ তুলে ধ্রুবর দিকে তাকালো ও। ধ্রুব তখন চোখে সানগ্লাস পরে আছে, গম্ভীর মুখে কথা বলছে ইমনের সঙ্গে। পেছন পেছন রাজন, সুমন অদিতির বাপের বাড়ি থেকে আনা ব্যাগ নিয়ে এগোচ্ছে। বাড়ির ভেতরে তখন ভিড়। সৌরভ ইয়ামানের নতুন পুত্রবধূকে দেখতে এসেছে অনেক মানুষ। টিনা ঘরে ঢুকে রুমে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে এগোলেন। যাওয়ার আগে অদিতির দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু মুরব্বী আছেন, দেখা করতে হবে। সমস্যা হবে না তো তোমার? টায়ার্ড বেশি? ধ্রুব তখন দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে দ্রুত পায়ে সিঁড়ি ভাঙছে। অদিতি তৃণার দিকে তাকিয়ে মাথা নাড়ল। গোসল করতে হবে, তারপর আসি। তৃণা হেসে বললেন, ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। অদিতি আঁচল সামলে সিঁড়ি ভাঙতে লাগলো ধীর পায়ে। ধ্রুব রুমের সামনে এসে দাঁড়াতেই ওর কানে এলো উচ্চস্বরে কথা কাটাকাটি। ইমন আর ধ্রুব একসঙ্গে ঝগড়া করছে। অদিতি দরজার কাছে এসে দাঁড়াতেই ইমন ওর দিকে তাকালো, আবার যেন আরও পেয়ে বসেছে। ধ্রুবকে পাশ কাটিয়ে ইমন কথা তুলল, ও সরি ভাবি, আপনার হাজব্যান্ডকে বোঝান, আমরা সারপ্রাইজ রেডি করেছি আপনাদের জন্য। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। অদিতির চোখ ছোট করে তাকালো দুজনের দিকে। এদের কথা বলার ধরার মোটেও স্বাভাবিক নয়। ও কিছু বলার আগে ধ্রুব বলে উঠল, ছাগলামি পরে কর, ফ্রেশ হয়ে নেই আমরা, দুজনে টায়ার্ড। ইমন এবার অদিতিকে ছেড়ে ধ্রুবর কানের কাছে বিড়বিড় করে বলল, বেড সাজাবো মাম্মা, কোঅপারেট করবি না? ইমন ধ্রুবর কানের কাছে মুখ বাড়িয়ে রেখেছে। ধ্রুব ঢোক গিলে একটা দৃষ্টি ফেলল অদিতির দিকে। অদিতি ভ্রু কুচকে ওদের আচরণ বোঝার চেষ্টা করছে। ধ্রুব সরে গেল 2 কদম, হিমনের দিকে চেয়ে আবার অদিতির দিকে তাকালো। খানিক এসে উঠে তারপর হাত পকেটে গুজে নিয়ে দোনামোনা করে বলতে থাকে, অদিতি নিচে যাই আমরা, গেস্টের সঙ্গে কথা বলে খেয়ে উপরে উঠব। অদিতি অবাক, ও ভ্রু কুচকে বলল, কিন্তু আমি গোসল করব না? ধ্রুব ওর কাঁধে হাত রেখে আলতো একটা ধাক্কা দিয়ে বলল, পরে, গেস্ট ফার্স্ট। বলে অদিতিকে ঠেলে সিঁড়ির দিকে এগোতে লাগলো। অদিতি তখন বরাবর পেছনের দিকে চেয়ে বলতে থাকে, আগে রুমে ব্যাগ হয়ে রেখে আসতে দিন। কী করছেন ধ্রুব? ধ্রুব এসব শোনে না, ঠেলে নিচে নামাতে লাগলো সিঁড়ি ভেঙে। নিচে নেমে অদিতি শাড়ি আঁচল মাথায় টেনে তৃণার পাশে বসতে দিনে অবাক হয়ে বললেন, তুমি এখানে যাওনি রুমে? অদিতি চোখ সরিয়ে তাকালো ধ্রুবর দিকে। সে তখন ডাইনিং টেবিলের দিকে হেঁটে জগ থেকে গ্লাসে পানি ঢালছে। না, অদিতি জবাব দিল সেভাবেই। তৃণা এসবে তেমন মাথা ঘামালেন না, বরং আলতো করে অদিতির কাঁধ চেপে ধরে সবার সঙ্গে পরিচয় করে দিলেন ইয়ামিন বাড়ির পুত্রবধূর সঙ্গে, কাকিমা ও অদিতি, ধ্রুবর বউ। অদিতি নিচু স্বরে সবাইকে সালাম দিল। অদিতিকে সবাই আগাগোড়া তখন দেখতে ব্যস্ত। এক মহিলার ঢঙ্গে স্বরে তো বলে উঠলেন, ধ্রুব বিয়ে করলো শেষে? তা এই ছেলেমেয়ের ঘরে টিকবে তো, যা রাগ তোমার স্বামীর? কিছুটা ব্যঙ্গ করে বললেন কথাটা। অদিতি চোখ নামিয়ে বসে রইল। ও জানে না এই কথার উত্তরে কী জবাব দেবে। ধ্রুব আজ অবধি ওর সঙ্গে রেগে কথা বলেনি, এমন নয়, তবে সীমিত সেই রাগ কমে এলে সে নিজে এসে কথা বলে, অথবা রাগের সময়টুকুতে ও জানে কীভাবে রাগ নিয়ন্ত্রণে আনতে হয়। ধ্রুব সবসময় সব অবস্থাতেই অদিতির প্রতি ভীষণ দায়িত্বশীল। ধ্রুবর এই দিকটা অদিতির ভীষণ রকম টানে নিজেকে। অতিথি ভাবনার মধ্যে পান চিবোতে চিবোতে এক দাদি মহিলা সবার মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে বলে উঠল, ওসব রাগী বদমেজাজি স্বামী গোঘরে একটা জিনিসই বন্ধবার পারে, একটা বাচ্চা। বিয়ের পরপর টেপলাটেপলি নিয়ে নিলে স্বামীকে কদর বেড়ে যায় বাচ্চার মার। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা নিঃশব্দ হয়ে গেল। অতিথির চোখ বড় বড় করে তাকালো দাদির দিকে। ধ্রুব তখন গ্লাস থেকে পানি খাচ্ছিল। কথাটা কানে যেতে ও পানি মুখে হঠাৎ কেসে উঠল। কোনো রকমে পানি গিলে বড় বড় চোখে তাকালো অদিতির দিকে। অদিতি ধ্রুবর ওই চাহনির দিকে মুখ নিচু করে সাথে সাথে লজ্জায় শেষও। বিয়ের একদিনের মাথায় এসব কথা, তাও ধ্রুবর সামনে। মাটি ফাঁক করে ভূগর্ভে ঢুকে পড়তে মন চাইছে ওর এই মুহূর্তে। ধ্রুব অদিতির থেকে চোখ সরালো, তারপর দ্রুত পকেট থেকে ফোন নিয়ে সেটাতে চোখ রেখে বড় বড় পা ফেলে সোফার দিকে এগোলো, যেন ও এখানের কোনো কথাই শোনেনি। এক প্রকার যেন পালিয়ে বাঁচল। ও জানে এখানকার কথা এরপর এখন লাগাম ছাড়া হয়ে যাবে। ওরা আজ কেন বারবার মনে করিয়ে দিয়েছে ধ্রুবকে, লাস্ট নাইট নাথিং হ্যাপেন্ড। ধ্রুবর মুখটা সে কথা মনে করিয়ে ভোতা হয়ে থাকলো পুরোটা সময়। রাতের খাবারের আয়োজন হচ্ছে। ধ্রুব সেভাবেই তখনও সোফায় বসা। ইমন কাজ শেষ করে ধ্রুবর পাশে বসলো। ধ্রুব স্বভাবতই জিজ্ঞেস করলো, কাজ শেষ? কথাটা ধ্রুব
তেমন দুষ্টুমি ইঙ্গিতে বলে উনি। কিন্তু ইমন সেটা শোনে বাঁকা চোখে ধ্রুবকে আগাগোড়া দেখে এই দুষ্টু চোখে বলল, এহে, রাহা নেহি যাতা ইউ। ধ্রুব এটা শোনামাত্র সোফার কুশন তুলে সেটা দিয়ে ইমনের মাথায় মেরে দিল। জাস্ট শাট আপ। ইমন হাসতে হাসতে গড়িয়ে পড়ল। ধ্রুব ওর হাসি শুনে গা রীতিমতো জ্বলে গেল। ও ধপ করে সোফা থেকে উঠে চলে গেল দোতলার দিকে। ধ্রুবর রুমের পাশের রুমটায় গেস্ট রুম। ধ্রুব সোজা ওই রুমে গিয়ে চেঞ্জ করে নিল। বাইরের টি শার্ট জিন্স পাল্টে বাসার আরামদায়ক টি শার্ট ট্রাউজার পরে নিল। বাথরুম থেকে বেরোতে দেখে অদিতি গেস্ট রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে। হয়তো অন্য রুম থেকে গোসল নিয়েছে। দরজা হালকা ভিড়িয়ে রাখা। ধ্রুব সুযোগ পেল সম্ভবত। হাতের ভেজা টাওয়াল বিছানার উপর ফেলে ধীর পায়ে এগোলো। অদিতির ভেজা চুল কাঁধের পাশে এনে ঝাড়ছে। পিছনের ব্লাউজের দিক বেশ ভেজা। ধ্রুব আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরতে রীতিমতো আটকে উঠে সামনে ঝুঁকে গেল তার স্ত্রী। আপনি এ রুমে? অদিতির টাওয়াল হাতে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুবর বিয়ের পর এই হুটহাট ছোঁয়া এখনও না ঠিকমতো হজম হয় না তোফাজ্জল হায়াতের এই ভদ্রকন্যা অদিতি হায়াতের। এখনও শরীর কাঁপে, মনে হয় নিজেকে অবশ। ধ্রুব ছুঁয়ে দিলে মনে হয় এই বুঝি সব শেষ হলো। এই বুঝি সব হরণ করে নিল ওর লজ্জাগুলোকে একের পর এক, দয়া মায়াহীন ভাবে। ধ্রুব ওর ভেজাকারে না ঘষতে ঘষতে বলল, স্মেলিং লাইক ফ্লাওয়ার্স। অদিতিও ঘাড়ে ধ্রুব ছোঁয়া। উষ্ণতা ঘিরে রেখেছে দুজনকে। ঘাড়ের এর ওই অংশ আবেশে বারবার সরিয়ে নিয়ে অদিতি নিচু গলা জবাব দিল, ল্যাভেন্ডার বডি ওয়াশ ইউজ করেছি। ধ্রুবর ঘাড় থেকে মাথা তুলে আয়নার নিচের দিকে তাকালো। অদিতি লজ্জা চোখ নামিয়ে রেখেছে, ঠোঁট কাঁপছে। উফ, নেশালো সে দৃষ্টি। ধ্রুব হাত নামিয়ে আনলো। কোমরের কাছে হাত রেখে সেফটি পিন খুলতে যাবে, তার আগে অদিতির টাওয়াল হাতের ছুটে পালিয়ে যেতে চায়। অথচ সম্ভব হয় না। তার আগে শাড়ির আঁচলে আটকে যায় ধ্রুবর হাতের মুঠোয়। অদিতি থেমে যায়, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। বুকের কাছে শাড়িটা চেপে ধরেছে ততক্ষণে, যেন ধ্রুব খুলে না ফেলতে পারে। ধ্রুব শাড়িটা ধীরে ধীরে টানছে। অদিতি একটু একটু পিছিয়ে যাচ্ছে ধ্রুবর দিকে। একসময় অদিতির পিঠ লেগে গেল ধ্রুবর বুকে। মুহূর্তে শিউরে উঠল ও। ধ্রুব অদিতির শাড়ির আঁচল ছেড়ে দিল। আলতো করে হাত রাখলো অদিতির দুই পাশের কোমরে। অদিতির গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ও দু হাতে নিজের শাড়ি খামচে ধরল। ধ্রুব অদিতির কোমর টেনে ওকে আরও কাছে টেনে ওর কানে লতিতে ঠোঁট রাখলো। জমে উঠে অদিতি আওড়ালো, ছাড়ুন। কেউ এসে? ধ্রুব কোমরে রাখা হাতের বাঁধন শক্ত করতে অদিতির ঠোঁট কামড়ে সেই হাতখানা চেপে ধরল হঠাৎ। ধ্রুব ফিস করে ওর কানের কাছে বলল, আমরা ম্যারিড অদিতি, কেউ যদি এসেও যাও, হোয়াট দ্য ম্যাটার? অদিতির চোখ বুজে আছে। ধ্রুব ওর গালে গাল ঘষে হেসে ফেলে বলল, আরে চোখ তো খোলো। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব ওর চোখের দিকে আয়নায় তাকালো। দুজনের চোখে চোখ মিলল। হারিয়ে গেল ওরা। অদিতি আয়নায় নিজেকে দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে নিজের মাথাটা হেলিয়ে দিল ধ্রুবর গালের ওপর। এক দৃষ্টিতে দুজন দেখে যাচ্ছে দুজনকে। একসময় ধ্রুব অদিতির কানের ঝুমকো আঙুলের ডগা দিয়ে নাড়িয়ে দিয়ে মদ্যপ কণ্ঠে প্রশ্ন করল, কি বলেছিল দাদিরা আজ? ভেবে নিলে আমি তোমার হাতের মুঠোয় থাকবো? অদিতি লজ্জায় মাথা সরিয়ে নিল। ধ্রুব শুনেছে তাহলে? ছি, কি লজ্জার ব্যাপার। চোখ মুখ কুচকে আইঠাই করে বলে উঠল, না না, ওনারা বলেছিলেন। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল ঠেসে ধরল। বলা বন্ধ হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব অদিতির ঠোঁটের দিকে পিপাসার্ত চোখে চেয়ে বলে গেল, দাদিদের একটু জানিয়ে দেবে ধ্রুবকে কেমনভাবে তাদের বোমা নিজের হাতের মুঠো দলাই মলাই করে পিষে রেখেছে। ওরা শুনলে আর বেবির কথা বলে আপনাকে আর লজ্জায় ফেলবে না। অদিতি বাখারা। ধ্রুব আলগোছে খুলে ফেলা সেফটি পিন আটকে দিল কোমরের কাছে শাড়িতে। তারপর ঘাড়ে ছোট্ট চুমুখে বলল, লিসেন, রাতে সারপ্রাইজ আছে। অদিতি বোকার মতো বললে বসলো, কার জন্য? ধ্রুব বিরক্ত হলো, ভ্রুকুচকে বলল, কটা ওয়াইফ আমার? অদিতি হেসে ফেলল শব্দ করে, সরি, একটাই বউ আপনার। আমি জানি এটা। অদিতি আবার মাথাটা হেলিয়ে দিল ধ্রুবর গালের ওপর। ধ্রুব অদিতির দিকে চেয়ে আলতো গলায় ডাকলো, অদিতি। অদিতি চোখ বুজে গায়ে সম্পূর্ণ ভার ছেড়ে রেখেছে ধ্রুবর দিকে। সেভাবে অস্ফুট স্বরে জবাব দিল, ধ্রুব কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, আমরা এখন আমাদের বাড়িতে আছি। আমার রুম আমাদের মতো করে সাজিয়ে দিলে আজ আমি কি পারমিশন পাবো? রিমেম্বার লাস্ট নাইট কি বলেছিলে তুমি? অদিতির চোখ খুলে তাকালো আয়নায় নিজেদের দিকে। ধ্রুবর নেশা চোখে। ও নেশাতে অদিতির মরণ সই। মরণটুকু সে সাদরে গ্রহণ করবে, মেলে দিতে চাইবে নিজেকে তার ভালোবাসার তরে। অদিতি কি মুখ ফুটে বলা লাগবে যে ধ্রুব যা চায় ও চাওয়াটাও তাই?
ওকে চুপ থাকতে দেখে ধ্রুব তাড়া দিল। আনসার দাও। অদিতি জবাবে স্রেফ মাথা নাড়ল দুদিকে। তারপর ধ্রুবর কাছ থেকে শাড়ির আঁচল ছুটিয়ে নিয়ে এক প্রকার পালিয়ে গেল গেস্টরুম থেকে। ধ্রুব মাথার ঝাঁকড়া চুল পেছনের দিকে ব্যাকব্রাশ করে তৃপ্তির হাসিটুকু ঠোঁটে ফুটিয়ে অদিতির পেছন পেছন নেমে এলো।